আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে ৭ ইসলামী দলের মিছিল সমাবেশ, না দিলে মহাবিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। রাজপথে কর্মসূচি অহেতুক চাপ ও গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ, নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার সহ ৯ দল। নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য। জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে মহা বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নেতারা। তারা বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়েও শঙ্কায় তারা। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দলের দিকে ঝুঁকে গেছেন। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী সহ সমমনা ৭টি রাজনৈতিক দল। বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নেতারা বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। প্রয়োজনে গণভোট আয়োজনের জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিআর মানতে হবে। ৭০% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তা আপনাদেরকে মানতে হবে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। গণভোট দেন, যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করে খেলাফত মজলিস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন নেতারা। এখনো স্বাভাবিক হয় নাই, পুলিশ বাহিনী কাজ করছে না, দেবেন কি করে? এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি সব চলছে। এই অবস্থায় নির্বাচনের আমাদের সন্দেহ আছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। অভিন্ন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। ৮ দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপির মহাসচিব। জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন মির্জা ফখরুল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। যে রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ও জামায়াতের বাইরে একটি রাজনৈতিক জোট গঠনের জন্য আলোচনা শুরু করেছে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চে জোটবদ্ধ 6টি রাজনৈতিক দল। তবে 9 দলের কেউই এ বিষয়ে কথা বলতে রাজি নন। প্রথম দফা বৈঠকের পর তারা বলেছেন, এই আলোচনা শুধুই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। ভবিষ্যতে বিএনপি ও জামায়াতের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নতুন নতুন সমীকরণ দেখা যাচ্ছে রাজনীতিতে। একদিকে বিএনপি ও সমমনা দলগুলো আপাতত শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। অন্যদিকে কিছু ইস্যুতে যুগপৎ কর্মসূচি শুরু করেছে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। তাদের প্রথম কর্মসূচির দিন হঠাৎ রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারা। 9 দলের প্রতিনিধিদের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে তাদের কাছে জোট সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিল চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, যে আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন রকমের জোট হচ্ছে, এই আলাপনও আসতে পারে, আজকে আসে নাই, ভবিষ্যতে আসতে পারে। এখনও আমরা কোনো কিছু কনফার্ম করতে পারবো না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা কাজ করছেন তারা তো মেরুকরণ নিয়ে ভাবতেই পারেন। নির্বাচনের সামনে আছে, নিশ্চয়ই আমরাও থেমে নেই, আমরাও আলোচনা করছি দলীয় ফোরামে জোটগতভাবে। সামনে হয়তো আর একটু স্পষ্টভাবে বোঝা যাবে। এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তারা। ঐক্যমত্য কমিশনের বিষয়গুলো নিয়ে যাতে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানো যায়, এটা আমরা আগেও করেছি, এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা চাই যে এই বিভক্ত না হয়ে যাতে একটা সুন্দর সমঝোতার মধ্য দিয়ে আমরা সমাধানে বসতে পারি। আমরা মনে করি এই দলীয় অবস্থানের বাইরে থেকে একটা দেশ ও জাতির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন সহ অন্যান্য জায়গার থেকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে আসা যায়, মৌলিক কাঠামো ঠিক রাখা, পরিবর্তন করে শাসন ব্যবস্থার, সেই জায়গা থেকে মূলত আমাদের এখানে দলগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, ইসলামী আন্দোলনের সাথে বসা হবে, অন্যান্য ইসলামিক দল, বামপন্থী দল, সবার সাথেই ধারাবাহিকভাবে বসা হবে। তার অংশ হিসেবেই নিজেরা একটু বসা। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের সাথে তো কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা বলতে পারেন যে বিএনপি এবং জামাত ইসলামীর সাথে কথা বলার একটা প্রস্তুতিগত বিষয়ও, এই অর্থে যে আমরা ঐকমত্যের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ দাবি করেছেন, জুলাই সনদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি এবং জামায়াত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি জানান, সরকার পতনের 1 দফার আন্দোলনের শুরুর পর 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার ডিজিএফআই, ডিবি সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল বলেও ট্রাইব্যুনালকে জানান নাহিদ ইসলাম। পরাগাজেমের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্য দেওয়া শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বিতীয় ও শেষ দিনের সাক্ষ্যে তিনি ছাত্র জনতার আন্দোলন ও তা দমনে তৎকালীন সরকারের কঠোর দমন পীড়নের বর্ণনা দেন। 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়,
আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি। ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া, 4 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল, সেই হত্যাযজ্ঞের বর্ণনা আমি আমার জবানবন্দিতে এসে শেষ করেছি। নাহিদ ইসলাম জানান, সরকার পতনের এক দফার আন্দোলন শুরুর পর তারা সম্ভাব্য নতুন সরকার প্রধানের কথাও চিন্তা করেছিলেন। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। সবশেষে ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর তৎকালীন প্রধানদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে জেরা শুরু করেছে আসামিপক্ষ, যা শেষ হবে রোববার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়াও নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এগুলোর অনুমোদন দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে 121টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয়, এর 77টির মধ্যে 24টি বাস্তবায়িত হয়েছে, আর আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের আইনে সংস্কার আসায় কাজে গতি আসবে বলে মনে করছে সরকার। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে পাশ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনে সংশোধনের প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। পাওয়ার পরে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। স্থিতিশীলতার জন্য নির্বাচন দরকার, তবে রাজনীতিবিদদের দুর্নীতি ও নির্বাচনী ব্যবস্থার দুর্বৃত্তায়ন বন্ধ করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জ্বালানি উপদেষ্টা বলেন, অতীতের দুর্নীতি খোঁজার পাশাপাশি বর্তমান দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার। মাসরুর শাকিলের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর আলোচনা। সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, আঞ্চলিক রাজনীতি এবং অবশ্যই পরিস্থিতি আমরা কতটা গভীরভাবে উপলব্ধি করতে পারছি, আমার কাছে অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সংশয়ের মধ্যে আছি। আলোচকরা বলেন, রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনের অপরিচ্ছন্নতা দূর করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়, এবং একই সাথে দুর্নীতি দূরীভূত করতে হয়। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনকেও আমাদের পরিচ্ছন্ন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেই রাষ্ট্র নিরাপদ হবে। একটি দেশের সাধারণ ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন, তাতে কোনো লাভ হবে না। জ্বালানি উপদেষ্টা দাবি করেন, আইন ও নীতি তৈরি করে দুর্নীতি হয়েছে, এখনও রাজনীতিবিদ ও আমলাতন্ত্র দুর্নীতি বন্ধে বড় বাধা। অতীতে কে দুর্নীতি করতে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক,
দেখুক যে আমি এটা দুর্নীতি করতেছি। আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে বর্তমানে কোন আমলা দুর্নীতি করছে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করছে, বর্তমানে কে কি করছে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। পরস্পরের উপর আস্থা রেখে সংস্কার বাস্তবায়ন করা না গেলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন জেলায় ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি। 22শে সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী দল ইসিতে আসবে। আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হবে বলে জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরেই প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। নির্বাচনী সামগ্রী কেনাকাটা এ মাসেই শেষ করতে চায় ইসি। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করেছে ইসি। তবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ফরিদপুর, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে নির্বাচন ভবনে এ বিষয়ে কথা বলেন ইসি সচিব। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। রিট করা হয়েছে, আদালতে জিনিসটা গেছে, কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাও তো বলছি যে আদালত থেকে এটা যেটা রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমরা আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। শিগগিরই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা সে প্রশ্নের জবাব দেন ইসি সচিব। কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এটা এই প্রশ্নটা করাটার প্রিম্যাচিওর, এই কারণে যে আমি বলেছি যে সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি। রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইসিতে আসবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনের পরিবর্তে অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরেই শুরু হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলার আয়োজক বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকরা সভায় ছিলেন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গরমের তীব্রতা, ঠান্ডার কাঁপুনি, কখনো আবার খরার চোখ রাঙানি। জলবায়ুর বিরূপ অভিঘাতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে, তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো। কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে। সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই। গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের ছায়াতল হিসাবে গাছকে আমরা ব্যবহার করে থাকি। প্রকৃতির বাহক রক্ষক হচ্ছে গাছ। এটা শুধুমাত্র আমাদের এই তরুণ, এই শিশু প্রজন্মই না, সমস্ত জনগোষ্ঠীর ভিতর এটাকে ট্রান্সমিট করতে হবে। এই গাছ কর্মসূচি আরো ত্বরান্বিত করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশে পরিণত হবে। রোপণের পরিবর্তে মানুষ বৃক্ষকে নিধন করছে। এই সংকটকালীন সময়ে প্রকৃত জীবন ক্লাব কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে
খুবই প্রশংসা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় গুরুত্বারোপ বিশিষ্টজনদের। এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমরা বাংলালিংকের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর উজ্জ্বল করব এবং সেটা আমাদের জন্য একটা মাইল ফলো করে থাকবে। গাছ থাকলে প্রাণী থাকবে, আর গাছ থাকলে পরিবেশ বাঁচবে। পরিবেশ এবং প্রাণীর জীবন রক্ষার্থে গাছের ভূমিকা অপরিহার্য। ছাত্রছাত্রীদের মাঝে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি আশা করি চ্যানেল আই এই উদ্যোগটা অব্যাহত রাখবে। সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। যাচ্ছি পরের সংবাদে। স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের যথাযথ সমন্বয়ই পারে এই খাতকে আরও সম্ভাবনাময় করতে। তবে গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে জার্মানির DAAD এর সহযোগিতায় স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অংশীদারিত্ব জোরদারকরণ শীর্ষক সিম্পোজিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষকরা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন, তারা হয়তো বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশনের একটা সুযোগ তাদের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সহ দেশের 30টি ঔষধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খাত সংশ্লিষ্টরা এতে অংশ নেন। এমন আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। বাংলাদেশের মার্কেটে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি যে ড্রাগগুলো আছে সেগুলো আসতেছে, যেগুলো রিসার্চ পর্যায়ে আছে, তাহলে ক্লিনিক্যাল রিসার্চের উপরেও প্রচুর কিন্তু আমাদেরকে দিতে হবে সময়। সেই কারণের জন্য ওইটার থেকেই আমরা যেটা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশন থেকে অলরেডি আমরা ফার্ম-ডি কোর্সটা চালু করেছি। এই ফার্ম-ডি কোর্সের মধ্যে 5th ইয়ারে যে তারা খুব রিগোরাস ক্লিনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে তারা মানে চর্চা করবে এবং ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমাদের খুব হেল্পফুল হবে বলে মনে করছি আর কি। 46 জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন এবং তরুণ গবেষকরা সাম্প্রতিক গবেষণা নিয়ে পোস্টার প্রেজেন্টেশন দেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। চাকসুতে 429 এবং ছাত্র ও ছাত্রী হলে 502টি মনোনয়নপত্র জমা পড়েছে। ছাত্রদল ও ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন তাদের প্যানেলও ঘোষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। 35 বছর পর 12ই অক্টোবর প্রত্যাশিত চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈচিত্র্যের ঐক্য পর্ষদ সহ বিভিন্ন সংগঠন প্যানেল ঘোষণা করে। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব। ক্যাম্পাসে 27,000 শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে। সকল শিক্ষার্থীর মতামত নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আমাদের ইশতেহার তৈরি করব এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদক সাইদুল ইসলাম তাদের প্যানেল ঘোষণা করেন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয়। ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন, প্রতিনিধিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি। রোববার যাচাই বাছাই শেষে 22 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শুধু টাকা জমা দিয়ে দিছে, এই রিসিপ্টটা দিলেও আমরা কিন্তু ফর্মটা জমা নিয়ে নেব। 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 25 সেপ্টেম্বর প্রার্থীদের
চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৭,৬34 জন শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দেবেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুই বিশ্ববিদ্যালয়ের আসন্ন সংসদ ও হল সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকে নির্বাচনের ফল ঘোষণায় দ্রুত ভোট গণনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের অভিজ্ঞতা ব্যবহার করে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠু করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠকে ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে কথা বলেন। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এইটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। যে কারণেই হোক এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো একটা জাতীয় ইন্টারেস্টে পরিণত হয়েছে, তো আরও সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে লেসেন্স লার্নড, গুড প্র্যাকটিস, কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করে নাই, অনেক উৎসাহ উদ্দীপনা নাকি বিরাজ করছে দুটো প্রতিষ্ঠানই, এবং আমরা আশা করি ভালো মতো নির্বাচন দুটো সম্পন্ন হবে। বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকছপু জেকরাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় ছিলেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। গত 2রা সেপ্টেম্বর রাত 1টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 3টি পরিবারের ঘরবাড়ি ও সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বগুড়ার গাবতলীর পদ্মপাড়ায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের সদস্যরা। সাতক্ষীরার তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিরা ফুটবল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাস। তালা উপজেলা মহিলা দলের নেত্রী মেহরুন্নেসা মিলির সভাপতিত্বে কর্মী সমাবেশের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তৃতায় আফরোজা আব্বাস বলেন, আগামী নির্বাচনে ভোট যেন কেউ চুরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সমাবেশে আরও ছিলেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আরলি, আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপির রহমতুল্লাহ পলাশ ও অন্যরা। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু শক্তি ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রযুক্তি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি সই করে যৌথ বিবৃতি দিয়েছেন। এই চুক্তি অনুযায়ী হাজারো তরুণের নতুন চাকরি ও বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনের গাজা সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উদ্বোধন করা হলো চিত্রশিল্পী সুনীল কুমারের 4র্থ একক চিত্র প্রদর্শনী বিশ্বপথের মগ্নতা। সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউয়ের ওল্ড ইন্ডিয়া হাউসের প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও হাইকমিশন অব ইন্ডিয়া ঢাকা আয়োজিত এই প্রদর্শনীতে ছিল বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মনিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। 14 দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী 1 অক্টোবর পর্যন্ত। এবারে কৃষি সংবাদ।
ভোলার প্রাণী সম্পদ খাতে নীরব এক বিপ্লব ঘটে গেছে উন্নত জাতের গাড়ল পালনে। স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এটি যেমন বেকারত্ব দূর করছে, তেমনি সমৃদ্ধ করছে স্থানীয় অর্থনীতিকে। সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের ফিরোজের সাফল্য এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা এলাকায়। এবারে প্রকৃতি সংবাদ। শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করার পাশাপাশি অন্যের জমি দখলের মধ্য দিয়ে নরসিংদীর ডাঙায় গড়ে উঠেছে কনফিডেন্স সিমেন্ট কারখানা। এমনটাই অভিযোগ উঠেছে এলাকাবাসীর। বাধা দিতে গেলেই ঘটে মামলাসহ নানান হুমকি। স্থানীয়দের অভিযোগ, মামলা ও মানববন্ধন করেও পায়নি কোনো সমাধান। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমা ঢাকার 6 সিজন হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নতুন পণ্য কারকুমা ভেজ স্প্রেড। কারকুমা ভেজ স্প্রেডের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের 2 পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ। আরও ছিলেন কোম্পানির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্র, অন্য কর্মকর্তারা। কারকুমা ভেজ স্প্রেড তৈরি হয়েছে পালং শাক, ব্রোকলি, মালবেরি এবং গাজরের মতো সবজি দিয়ে। বাড়তি স্বাদ ও পুষ্টির যোগ হয়েছে হ্যাজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এই ভেজ স্প্রেড দেশের বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ ও জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দেন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এবছরের 2রা জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। গত 2 মাস পোষ্য কোটা সহ প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নীতিমালা সংশোধন সহ বিভিন্ন দাবিতে এই মত বিনিময় সভা করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মতবিনিময় সভায় ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ও অন্যরা। বিশ্ব বাঁশ দিবস আজ। ঘাস পরিবারের বৃহত্তম এই সদস্য শুধু প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ নয়, বরং দৈনন্দিন জীবন ও শিল্প সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2009 সালে থাইল্যান্ডের ব্যাংককে 8ম বিশ্ব বাঁশ কংগ্রেসে 18 সেপ্টেম্বরকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাঁশের বহুবিধ ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর দিবসটি পালিত হয়। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ বাঁশ শিল্প ও চাষে জড়িত। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং উদ্বোধনী ডিজাইনের মাধ্যমে বাঁশ শিল্প দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি সুরক্ষিত হবে পরিবেশ প্রতিবেশ। কিশোরগঞ্জে বাংলা লিংকের কর্মীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শহরের গাইটাল এলাকায় বাংলা লিংকের অফিস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান, এই ধরনের কর্মসূচি প্রত্যেককে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করবে। অনুষ্ঠানে বাংলা লিংকের সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ আজিয়ার রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব কিশোরগঞ্জের উপদেষ্টা মনার হোসেন রনি ও অন্যরা। চাপ প্রয়োগ করে ইউসিবিএল থেকে 52 কোটি টাকা অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এক ব্রিফিংয়ে মামলার বিস্তারিত জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। দুদকের উপসহকারী পরিচালক সাজিব আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে এই ঘুষ আদায় করেন তারা। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী জাভেদের স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান। এদিকে রেলের 10টি মিটার গেজ ইঞ্জিন সহ সরকারের 322 কোটি 68 লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা সহ্য করা হবে না। অবিলম্বে চূড়ান্ত নির্বাচনের পরিবেশ তৈরি করা সহ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 24-এর গণঅভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর মেঘনা উপকূলের সদর উপজেলার করাতির হাটে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় আরও ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম নিজাম, আব্দুল কাদের ও স্থানীয় নেতারা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকেই হতে হবে। তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। বৃহস্পতিবার বিকেলে 7 দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল শুরু, এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্ক থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। উজানের পাহাড়ি ঢলে রংপুর গঙ্গাচড়া তিস্তা সেতু রক্ষা বাঁধের 60 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধ ভাঙন অব্যাহত থাকায় তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট সড়ক সহ কয়েকটি চর হুমকিতে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি বছরের আগস্টে উজানের ঢলে সেতু রক্ষা বাঁধের ব্লক ধসে পড়ে। দ্রুত বাঁধটি রক্ষায় উদ্যোগের কথা জানিয়েছে গঙ্গাচড়া উপজেলার প্রশাসন। এর সাথে শেষ করছে এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 7 ইসলামী দলের মিছিল সমাবেশ না দিলে মহাবিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। রাজপথে কর্মসূচি অহেতুক চাপ ও গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ, নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠক এনসিপি, এবি পার্টি, গণঅধিকার সহ 9 দল। নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য। জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।